চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা বৃত্তি পরীক্ষা আসা বাংলা 2017 প্রশ্ন উত্তর। আর বৃত্তি পরীক্ষার সেরা ছাত্রদের গল্প হবে। বৃত্তি পরীক্ষা 2017 প্রশ্ন সম্পূর্ণ সমাধান, অর্থাৎ 100 মার্কের একটি বৃত্তির প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান। আর বৃত্তি পরীক্ষা যারা 2026-এ অংশগ্রহণ করবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা বাংলা, ইংরেজি, গণিত, তারপরে তোমার হলো সমাজ বিজ্ঞান এবং শুধু বিজ্ঞান সমস্ত বিষয়ের এই 2017 থেকে 2025 পর্যন্ত, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যত রকমের প্রশ্ন আছে সম্পূর্ণ সমাধান দেখবে। আর আশা করি তোমরা সকল বিষয়ে যদি 2017 থেকে 2025 পর্যন্ত সমাধান করে যেতে পারো এবং মূল বইটা সম্পর্কে একটা আইডিয়া থাকে, তাহলে তোমরা বৃত্তি পাবে। তা বৃত্তি পরীক্ষায় টোটাল থাকে বাংলা 100, ইংরেজিতে 50, গণিতে 100, বিজ্ঞানে 50 এবং সামাজিক বিজ্ঞানে 100। টোটাল মিলে 400 মার্কের পরীক্ষা। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের যদি নম্বর দেখি, 395 নম্বর পেয়েছে 2025 সনে যে ফার্স্ট হয়েছে, 392 সেকেন্ড এবং 391 থার্ড। এবং 2024 সনেও কিন্তু 3 জনেই ফার্স্ট হয়েছে 397 নম্বর পেয়ে। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি বৃত্তি পরীক্ষার যে প্রশ্ন, এটা 2017 সনের হুবহু প্রশ্ন। এই প্রশ্নটি আমি আজকে তোমাদের সমাধান করে দেখাবো। হ্যাঁ, তাহলে এখানে এই প্রশ্নের মধ্যে তুমি এক নজরে যদি প্রশ্নটি দেখো, দেখতে পাচ্ছ কাজটা যতটা সহজ মনে করেছিল, আমরা প্রশ্নটাই দেখে আসি। কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। উদ্ধৃতিটি কার লেখা? উদ্ধৃতিটা হচ্ছে উদ্ধৃতিটি তেতসুকো কুরুয়া নাগিয়ের লেখা তত্ত্বসানে অ্যাডভেঞ্চার রচনার অংশ। হ্যাঁ, কোন রচনার অংশ? কাজটি কি? এখানে কাজটি ছিল ইয়াচুয়াকে চানকে গাছে উঠানো। কাজটি সহজ বলে মনে হলো না কেন? কাজটি সহজ বলে মনে হয়নি কারণ ইয়াচুয়াকে চানের হাত পায়ে খুব কম জোর ছিল। সে নিজের শক্তিতে মইয়ের প্রথম ধাপে উঠতে পারছিল না। তত্ত্বসান তাকে সাহায্য করার চেষ্টা করলেও সে নিজেও ছোট, দুর্বল হয় ঠিকমতো তাকে তুলতে পারছিল না। মইটিও ঠিকভাবে স্থির রাখা যাচ্ছিল না। তাই তত্ত্বসান বুঝতে পারে কাজটি এত সহজ নয়। হ্যাঁ, তারপরে হলো কাজটা কিভাবে সম্ভব হলো। শেষে কাজটি সম্ভব হয় এভাবে, তত্ত্বসান দারোয়ানের ঘর থেকে একটি মজবুত সিঁড়ির মতো মই নিয়ে আসে, সেটি গাছের সঙ্গে লাগিয়ে দেয়। ইয়াচুয়াকি চান ধীরে ধীরে এক ধাপ করে ওঠে আর তত্ত্বসান নিচ থেকে তাকে ঠেলে সাহায্য করে। পরে তত্ত্বসান নিজে গাছে উঠে তার হাত ধরে টেনে তোলে। এভাবেই কাজটি সফল হয়। এরপর পরের প্রশ্ন যদি আমরা দেখি, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট্ট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। কাদের নিয়ে দল গঠন করা ছিল? টম্বয় শব্দের অর্থ কী? আমরা যদি দেখি, দলটি গঠিত হয়েছিল কথক, ছোট পিসিমা এবং সেজ পিসিমার 4 ছেলে মেয়েকে নিয়ে। টম্বয় শব্দের অর্থ গেছো বা দুষ্টু মেয়ে, যে ছেলেদের মতো আচরণ করে। হ্যাঁ, তা টম্বয়ের বর্ণনা দাও। টম্বয়ের বর্ণনা অনুযায়ী তার নাকে নোলক থাকলেও মাথায় ন্যাড়া, সে গাছ কোমর বেঁধে ছেলেদের মতো গাছে চড়ে, মারামারি হলেও লড়াই করে এবং খুব সাহসী ও চঞ্চল স্বভাবের। এরপরে ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিল? ছোট পিসিমা ছিলেন অত্যন্ত পরিশ্রমী, সাহসী ও দৃঢ়চেতা মহিলা। তিনি একাই সংসারে সামলাতেন, দিনে কাজ করতেন এবং রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দিতেন। চোর ডাকাত কেউই তাকে ভয় দেখাতে পারত না। সেজ পিসিমার গ্রামের নাম কি? সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রাহার। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। শম্ভু কে? আমরা যদি দেখি, এখানে শম্ভু হচ্ছে লীলা মজুমদারের আলো রচনার একটি 12 বছরের ছেলের চরিত্র হচ্ছে শম্ভু। কী জন্য গিয়েছিল? সে শুশনি পাহাড়ে গিয়েছিল তার দাদুর জন্য। সে কোথায়? এবং সে গিয়েছিল শুশনি পাহাড়ে। কী জন্য গিয়েছিল? তার দাদুর ভাঙা পাতার গাছ ও লাল মধু আনতে। কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? পথে তাকে ভয় দেখেছিল বিভিন্ন জিনিস, যেমন বিড়াল, পেঁচা, বনবিড়াল, গাছপালা, মনসাজক, বাদুর, অন্ধকার পরিবেশও তাকে ভয় পাইয়ে দেয়। এরপরে শম্ভু কেন তাকে তিরস্কার করছিল? শম্ভুকে তার পিসিমা তিরস্কার করেছিল কারণ দাদু তাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। এখন দাদুর বিপদের সময় ঔষধ আনতে সে ভয় পাচ্ছিল, তাই পিসিমা তাকে সাহসী করে হতে বললেন। শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি? শেষ পর্যন্ত শম্ভু ভয়কে জয় করতে সক্ষম হয়। সে সাহস সঞ্চয় করে দৌড়ে গিয়ে কাজটা সম্পন্ন করে। এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা পাকোয়া নদীর কিনারায় পৌঁছলাম। আলোচ্য অংশে আমরা কারা? আলোচ্য অংশে আমরা পাকোয়া নদীর কিনারায় পৌঁছলাম, এখানে আমরা বলতে কথক, তার 60 জন সঙ্গী এবং 2টি হাতিকে বোঝানো হয়েছে। পাকোয়া নদীর বর্ণনা দাও।
পাকা নদীটি প্রায় 70-80 হাত চওড়া এবং তাতে 1 কোমর জল ছিল। নদীটি পার হওয়া সহজ ছিল হলেও চারপাশে জঙ্গল ছিল। রাতে থাকার জন্য তারপরে কীভাবে বুনো হাতি তাড়ানো, রাতে থাকার ব্যবস্থা কিভাবে করা হলো। রাতে থাকার জন্য নদীর ওপারে বন কেটে জায়গা পরিষ্কার করে তাঁবু খাটানো হয়। পাহাড়ের জন্য বড় বড় আগুন জ্বালানো হয় এবং দুটো হাতি তাঁবুর কাছে বেঁধে রাখা হয়। তারপরে প্রথম দক্ষিণ মেরু না কীভাবে বুনো হাতি তাড়ানো হলো। বুনো হাতি তাড়ানোর জন্য লুসাইরা শুকনো বাঁশ দিয়ে মশাল তৈরি করে সেগুলো জ্বালিয়ে লম্বা বাঁশে বেঁধে ঘুরিয়ে হাতিদের ভয় দেখানো, এভাবে বুনো হাতি তাড়ানো হয়। প্রথম দক্ষিণ মেরু অভিযানের কত সালের কোন মাসে শুরু হয়েছিল। প্রথম দক্ষিণ মেরু অভিযান 1901 সালে আগস্ট মাসে শুরু হয়েছিল। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজন সংস্থার নাম কি। ইংল্যান্ডের এই অভিযানে স্কটের সঙ্গী ছিল স্যার আর্নেস্ট শ্যাকলটন। স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলে দক্ষিণ মেরুতে প্রথমে পৌঁছাতে পারতেন। এই অভিযানে আয়োজক সংস্থা ছিল রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। স্কট প্রায় আরও 350 মাইল দূরত্ব অতিক্রম করতে পারলে দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গে হয়েছিলেন। এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রার সময় স্কটের সঙ্গে ছিলেন শ্যাকলটন ও উইলসন এবং তাদের সঙ্গে ছিলেন 19টি কুকুর। এরপরে আমরা চলে যাবো 2 নম্বরে বিশ্বজোড়া পাঠশালা আমল। বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝানো হয়েছে, কবি কাদের কাছ থেকে কি শিক্ষা লাভ করেন। তাহলে আমরা যদি দেখি এখানে এই কথাটি বিশ্বজোড়া পাঠশালা আমল কথাটি কবি সুনির্মল বসুর বিশ্বজোড়া পাঠশালা বলতে সমগ্র বিশ্ব প্রকৃতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ শুধু বিদ্যালয় নয়, প্রকৃতির নানা উপাদান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে। কবি বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে নানা শিক্ষা লাভ করেন। আকাশ থেকে উদারতা, বাতাস থেকে কর্মঠ হওয়ার শিক্ষা, পাহাড় থেকে অস্থিরতা নীরবতা, মাঠ থেকে মুক্ত এবং উন্মুক্ত থাকার শিক্ষা এবং সূর্য থেকে নিজের শক্তিকে জ্বলে ওঠার শিক্ষা পান। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই কবিতার কবিকে কারা কেন এই প্রার্থনা করেছে। এটা হচ্ছে আল্লাহ মেঘ দে। এই কবিতার কবি জসীমউদ্দিন। এখানে চাষিরা এই প্রার্থনা করেছে, তারা প্রচণ্ড গরম ও খরার মধ্যে কষ্ট পাচ্ছে, মাঠ শুকিয়ে গেছে, জমিতে ফসল ফলছে না, তাই তারা আল্লাহর কাছে বৃষ্টি পানি ও ছায়ার প্রার্থনা করছে যাতে জমি আবার উর্বর হয় এবং তাদের জীবিকা রক্ষা পায়। এরপরে আমি যখন হাত মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কে 4:30 সময় ঘরে ফেরে। এখানে কবিতার কথক একটি শিশু 4:30টার সময় ঘরে ফেরে। তখন কি দেখে তার ইচ্ছা হয়, এরকম ইচ্ছার কারণ কি। ফেরার পথে সে দেখে মালি বাগানের মাটি কোপাচ্ছে, এটা দেখে তারও মালি হওয়ার ইচ্ছা জাগে। এই ইচ্ছার কারণ হলো মালি স্বাধীনভাবে কাজ করে, তাকে কেউ বাধা দেয় না, তার গায়ে মাটি লাগলে কেউ বকাঝকা করে না। স্বাধীন আনন্দময় কাজের জীবন শিশুটাকে আকর্ষণ করে। এরপরের প্রশ্ন, সত্যি চাওয়া কবিতাটি কার লেখা। এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে। সত্যি চাওয়া কবিতাটি লিখেছেন নরেশ গুহ। এখানে তোরা বলতে সমাজের সকল মানুষকে, বিশেষ করে শিশু কিশোরদের বোঝানো হয়েছে। কবি মনে করেন তারা যদি সত্যিই কিছু ভালো চায় তাহলে পৃথিবীতে আরও সুন্দর হয়ে উঠতে পারে। চারিদিকে সবুজ ঘাস, নির্মল জল, সুস্বাদু ফল, আনন্দে ভরা পরিবেশ সৃষ্টি হতে পারে, মানুষের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার ওগো নে নাওখানি বাইও। নে শব্দের অর্থ কি, কোন অবস্থায় নাওখানি বাওয়া। এখানে ওগো নে শব্দের অর্থ মাঝি। প্রচণ্ড ঝড় খরবায়ু অন্ধকার মেঘে আচ্ছন্ন অবস্থায় নৌকা চালানো হচ্ছে, চারিদিকে বিপদের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কবি মাঝিকে নির্দেশ দেন শক্ত করে হাল ধরতে, সাহসের সঙ্গে দাঁড় বইতে, ভয় না পেতে, তাল মিলিয়ে এগিয়ে যেতে। কবি নিজেও সাহায্য করার আশ্বাস দেন এবং সাহস ও দৃঢ়তার সঙ্গে বিপদে মোকাবেলা করতে বলে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করো। সাতসাগরের ফেনায় ফেনায় মিশিয়ে আমি যাই ভেসে দূর দেশে, পুরীর দেশে বদ্ধ দুয়ার দেই হানা মনে মনে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর কবিতার নাম কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, অর্থ লেখো। দিল খোলা ঠোক্কর নিশান, এরকম অর্থ লিখতে বলেছে। তাইলে প্রথমে হচ্ছে বাক্য রচনা করো। ভ্যাবাচাকা সাপ দেখে ছেলেটি ভ্যাবাচাকা খেয়ে গেল, প্রাণপণ খেলায় জিততে তারা প্রাণপণ চেষ্টা করো। এক পলক তাকে আবার চলে গেল, নজরানা রাজাকে সবাই নজরানা দিল। আবিষ্কার, বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করে। এরপরের প্রশ্ন বর্ণ বিশ্লেষণ। তাহলে বর্ণ বিশ্লেষণ কী আছে। বর্ণ বিশ্লেষণ হচ্ছে কল্যাণ, মুশকিল, রঙিন, বাগিচা। তাহলে কল্যাণ দেখতে পাচ্ছ, মুশকিল, রঙিন এবং বাগিচা, এভাবে বর্ণ বিশ্লেষণ করবে। এরপরে অর্থ লেখো। দিল খোলা, ঠক্কর, নিশা, নিশারা, এরকম। তাহলে আমরা যদি দিল খোলা উদারমনা, ঠক্কর ধাক্কা বা হোঁচট, নিশান পতাকা, ইশারা ইঙ্গিত, হুঙ্কার বর্জন, দস্তর মতো নিয়মমাফিক বা রীতিমতো কসরত অনুশীলন, অর্থ লেখা হয়ে গেল। এরপরে হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ মৌন, মুখর, নবীন, প্রবীণ, অভ্যাস, অনভ্যাস, দুর্বল, সবল, সুধা, গরল,
তারপর গৌরব, লজ্জা, তাড়াহুড়ো, ধীরতা বা ধীর। এরপরের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। প্রথমে টেলিভিশন, তারপরে ভারতলক্ষ্মী, তারপরে ভোজন পংক্তি, তারপরে হচ্ছে চিকিৎসা, তারপর বনভোজন। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার বিপরীত লিঙ্গের শব্দ লেখো। বিপরীত লিঙ্গের শব্দ: শ্রীমান, শ্রীমতী, নাপিত, নাপিতানি, ন্যাড়া, নেড়ি, পিসিমা, পিসি মশাই, কবি, মহিলা কবি। এরপরের প্রশ্ন হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ: যে সব কিছু খায় সর্বভুক, যা বারবার দুলছে দোদুল্যমান, যিনি গান করেন গায়ক গায়িকা, যিনি সব কিছু সহ্য করেন তে পারেন, সর্বংসহা, যার দয়া নেই, নির্দয়। এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, যে উৎসবটি তুমি সবথেকে ভালোবাসো সেটার নাম কি? দুর্গাপূজা। তাই আমরা সবচেয়ে প্রিয় উৎসব হলো দুর্গাপূজা। এটি বাঙালিদের সবচেয়ে বড় আনন্দের উৎসব। প্রতি বছর শরৎকালে এই উৎসব অনুষ্ঠিত হয়। আকাশে সাদা মেঘ, কাশফুল, মনোরম পরিবেশ উৎসবের আগমনী বার্তা দেয়। দুর্গাপূজা সাধারণত 4 দিন ধরে চলে: ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী। এই সময় বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর পূজা মণ্ডপ তৈরি করা হয়। সেখানে মাটির তৈরি দেবদেবীর প্রতিমা স্থাপন করা হয়। পূজা মণ্ডপগুলো আলো সাজসজ্জায় সজ্জিত। আনন্দ করে। অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া এবং প্রসাদ বিতরণ করা হয়। দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এই দিনে সিঁদুর খেলা হয় এবং ঐক্য গড়ে তোলা। সব ধর্মের মানুষ উৎসব অংশগ্রহণ করে। দুর্গাপূজা আমাদের জীবনে আনন্দ উৎসব নিয়ে আসে, তাই এই উৎসবটি আমার সবচেয়ে প্রিয়। তারপরে এই যে পরের যে একটি গৃহপালিত পশু কুকুর, এটা নিয়ে আমি ভালো করে তোমরা দেখে নিবে, এখানে দিয়ে দিলাম। এবং পরের যেটা, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে। হ্যাঁ, সুন্দরভাবে তোমার এখানে লেখা আছে পুরো। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আয়োজন। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।